প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে দ্বিপদী বিস্তৃতি প্যাসকেলের ত্রিভুজ উপপাদ্যের সাহায্যে কিভাবে বিস্তৃতি করা যায় এটা শিখছি। আজকে আমরা দ্বিপদী উপপাদ্য অর্থাৎ বাইনোমিয়াল থিওরামের সাহায্যে কি করে দ্বিপদী বিস্তৃতি করা যায় এ বিষয় নিয়ে আলোচনা করব। দুইটার পদ্ধতি মূলত একই, খালি সহগ করার সময় একটু ভিন্নতা আছে। আর আগের দিনের চাই এটা আরো সহজ। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো কিভাবে। আমি একটু এই যে দেখো, এখানে আমি লিখলাম a একটা পদ আর b একটা পদ, তারপরে কি লিখলাম এখানে পাওয়ার দিলাম n। এটা আমরা ভাঙছিলাম কিভাবে, a টু দি পাওয়ার n। এখানে যে পাওয়ার থাকে, এখানে যদি 10 থাকে এর মাথার উপরে 10, এখানে যদি 7 থাকে এর মাথার উপরে 7, তারপরে কি হবে 0, একটা n এই পাওয়ার আর একটা 0 থেকে শুরু। তারপরে কি লিখবো n - 1, এটা 1। তারপরে কি লিখবো n - 2 b2, অর্থাৎ n একটা করে কমবে আর প্রথম পদ একটা করে কমতেছে আর দ্বিতীয় পদ একটা করে বাড়তেছে। দ্বিতীয় পদ 0 থেকে শুরু, প্রথম পদ n থেকে শুরু। এইটুকাই কথা। প্রথম পদ কি থেকে শুরু, প্রথম পদ এখানে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ার থেকে শুরু, আর দ্বিতীয় পদ 0 থেকে শুরু। তার পরবর্তীতে কি হচ্ছে, প্রথম পদ একটা করে কমতেছে, দ্বিতীয় পদ একটা করে বাড়তেছে। এইভাবে ডট 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 দিয়ে এটা চলে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি এইটা আর কি হবে। এই হলো দ্বিপদী উপপাদ্য। এটা প্যাসকেলের ক্ষেত্রেও এইভাবে ভাঙা, আবার হলো দ্বিপদী x হবে 7 - 2, y হবে কত 2, x হবে কত 7 - 3, y হবে y টু দি পাওয়ার 3। তারপরে কি করতেছি দেখো, x এর পাওয়ার খালি মোট কথা প্রথম x টেক্স দিয়ে না, এখানে x থাক, 3 থাক, 4 থাক, 5 থাক, p থাক, q থাক। এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। প্রথম পদের পাওয়ার একটা করে কমবে, দ্বিতীয় পদের পাওয়ার একটা করে বাড়বে। কথা এখানে x আমরা জাস্ট রূপক হিসেবে ব্যবহার করতেছি। তাহলে এখানে 3 বিয়োগ করছি, এখানে 4, তারপরে y পাওয়ার 4। এবার x টু দি পাওয়ার কত হচ্ছে 7 বিয়োগ 5, y টু দি পাওয়ার 5, x 7 বিয়োগ 6, y টু দি পাওয়ার 6। তারপরে কি হচ্ছে x 7 বিয়োগ 7, y টু দি পাওয়ার 7। এইটুকা ভাঙা আমাদের কোনো সমস্যা আছে? এইটুকা ভাঙা দেখো, প্রথমটার পাওয়ার এখানে যে পাওয়ার থাকবে, বারবার প্যাসকেলের ক্ষেত্রে আমরা বলছি এখানে যে পাওয়ার থাকবে প্রথম পদের সাথে সেই পাওয়ার। এখন এই প্রথম পদে 1 হতে পারে, এখানে 2 হতে পারে, 3 হতে পারে, p হতে পারে, যা ইচ্ছা তাই। সেটা আমরা এখানে ওইভাবে লিখবো। 2 হলে 2 লিখবো, 1 হলে লিখবো। 1 যদি এখানে যদি 1 দিই 1 হচ্ছে। তারপরে কি হবে, এটা প্যাসকেলের ক্ষেত্রেও, এটা দ্বিপদী উপপাদ্যের ক্ষেত্রেও এইভাবে আমরা ভেঙে নেব প্রথমে। তারপরে কি করব, দ্বিপদী উপপাদ্যের ক্ষেত্রে আমরা এইখানে এই যে এইখানে সহগ, এই সহগটা দেব n/c0, n/c1, এখানে n/c2, এখানে কত n/c3, এখানে n/c4, এখানে দেখো n/c5, এটা n/c6, এটা n, এখানে n বলতে কিন্তু 7, তাহলে 7। এখানে একটা জিনিস আমি ভুল লিখলাম, সেটা হলো n বলতেছি, n বলে বলে অভ্যস্ত, n বলতেছি, n না, এটা n। তো এখানে n এর মান কত 7, এটা n এর মান কত 7, এটা n এর মান কত 7, এটা n এর মান কত 7, তাহলে 7/3 সবগুলো n গুলো 7 হয়ে যাবে। বোঝানোর জন্য এটা একটু সুবিধাই হলো, কারণ কোথা থেকে 7 আসলো, তাহলে 7, এটাও 7। এখন দেখো আমরা যে এটা লিখতেছি n/c0 বা 7/c0, এটা কি
আসলে এই যে 7c2 এটা কি? এটা হলো দ্বিপদী সহগ। এই দ্বিপদী সহগ, তাহলে এই দ্বিপদী সহগ বের কর। এখন আমরা এটা আরেকটু লাইন করে নিই, তারপরে আমরা ওটা ভাঙতে দিই। n30 x⁷ y এর মাথার উপর যদি পাওয়ার 0 হয় তাহলে কি হয়? ওটার মান হলো 1। ওটা লিখলাম না, ওটা বাদ। এখন 7 এই c তে বোঝায় হলো কোফিসিয়েন্ট। কোফিসিয়েন্ট মানে হলো সহগ, COE কোফিসিয়েন্ট। কোফিসিয়েন্টের বাংলা হলো সহগ, মানে যেটা বীজগণিতের রাশির সাথে থাকে। তাহলে এটা গেল 6y। এটা দেখো তোমরা একটু খেয়াল করো, 7c2 5y²। এটা কত হচ্ছে? 7c3 x⁴ y3 প্লাস 7c4 x⁴ y4, 7c5 এটা হলো 3, এটা হলো 2, 7c2 x⁴ y5। তারপর এটা কত? 7c6 x⁴, 7 এর থেকে 6 বাদ দিলে শুধু x হয়, y⁴ 6। আর এটা কি হলো? 7c7 আর এখানে x⁴ কত আছে? 7 - 7, 7 - 7 বললে 0, তাহলে x⁴ এর মান 1, এটা লিখলাম না, একবারে y⁴ লিখলাম। এইটুকু বোঝার কোনো সমস্যা আছে নাকি সেটা বলো। যে আমি এটা প্যাসকেলে যেভাবে ভেঙেছি, প্যাসকেলে ত্রিভুজ উপপাদ্যে যেভাবে ভেঙেছি, বাইনোমিয়ালে ঠিক একইভাবে ভাঙছি। পার্থক্য কি? এখানে নতুন আইটেম করছি, 7c0 7c1 7c2 7 সবগুলো এইভাবে দিছি। এটার মানে কি এটা আমরা এখন জানবো, ঠিক আছে? এই হলো ঘটনা। আমি মূল সূত্র মুছে দিলাম, কোফিসিয়েন্টের দরকার নেই, এটা মুছে দিলাম। এখন দেখো 7c2, ধরো এইটাই যে কোনো 7c2, তাহলে এটা হলো কি n c, আর এটা r, এটা r হিসাবে ডিনোট করা দাও। মোটামুটি সংখ্যা দেখো, এখানে আমরা যদি n c r এটা মূল মানে একেবারে গড় এবারে যদি লিখি, এটা ধরো 8, এটা ধরলাম 5, যাই হোক এটার মূল সূত্র হলো ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল। এটাকে ভাঙার নিয়ম হলো n ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এইটা হলো এটার সূত্র। আমরা কি সিতে কি বোঝাইছি? কোফিসিয়েন্ট। আর আবার একটা নতুন একটা আইটেম পাইলাম কি? ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালটা কি? এইটা একটা জিনিস আমাদের আসলে এই লাইনটা দরকার হবে না, আমাদের এই লাইনটা হলেই চলবে, ঠিক আছে? তো এই লাইনটা আমরা বুঝে দিই, এই লাইনটা বুঝে আমাদের জায়গার সুবিধা হবে। আর এটা এখানে এভাবে লিখি, x + y + 7, আর সমস্যা নাই, ঠিক আছে? এই 7টা দিয়ে বলেছে না, x + y n তো বুঝাইছি আমরা আগে। এটা তাহলে কি পাইলাম? যে কোনো জিনিস যদি একটা সহগ হয় n(c(r), এতে n(c(r), r মানে এখানে 0, n(c(r), আর এখানে n7, r হলো 1, এখানে n(c2), এখানে n হলো 7, r হলো 2। তো সেটা দেখো এই ফ্যাক্টোরিয়ালটা কি আমরা দেখি। ফ্যাক্টোরিয়ালকে ভাঙার নিয়ম হলো, n ফ্যাক্টোরিয়ালকে ভাঙার নিয়ম হলো, প্রথমে লিখবো n গুণ আকারে, তারপরে লিখবো গুণ আকারে n বিয়োগ, একটা করে কমবে, n বিয়োগ 1, তারপরে লিখবো কি n বিয়োগ 2, তারপরে লিখবো কি n বিয়োগ 3, তারপর ডট 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 দিয়ে 3 2 1, এভাবে চলে যাবে। আরো ক্লিয়ার করি, সূত্রটা তোমরা বই পাবে, নোট করে রাখলে নোট পাবে। এখন ভালো করে শোনো আর তারপরে বই দেখবে। এখানে দেখো যে কোনো কিছু, যে ফ্যাক্টোরিয়াল 7, এটা কি? ফ্যাক্টোরিয়াল 7 কে ভাঙার নিয়ম হলো, প্রথমে লিখবো 7, এই যে এখানে যেমন n লিখেছি সেরকম এখানে 7, তারপরে কি লিখবো 7 বিয়োগ 1, তারপরে 7 বিয়োগ 2, 7 বিয়োগ 3, 7 বিয়োগ 4, 7 বিয়োগ 5, 7 বিয়োগ 6, 7 মাইনাস 7, এই পর্যন্ত শেষ, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে এইটা দিলে দিয়ে এখানে ফ্যাক্টোরিয়াল চিহ্ন, এখানে দিয়ে বলতে ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন এই যে এটা মানে কি 7, তার মানে 6, তার মানে হলো এটা কত? এটা 5, এটা কত? 4, এটা কত? 3, এটা কত? 2, এটা হলো 1, আর ফ্যাক্টোরিয়াল এটা হলো 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়ালের মানও 1। এইটা এত দূর আর দরকার নাই, এই পর্যন্ত হলেই হবে। এই
মানে মোট কথা ফ্যাক্টোরিয়াল থাকলে সেটাকে এইভাবে এই যে সূত্র আকারে জানলে ভালো। আর যদি আমরা শর্টকাটে করতে চাই তাহলে ফ্যাক্টোরিয়ালকে ভাঙার নিয়ম হলো যেটা ফ্যাক্টোরিয়াল হবে যদি 7 হয় 7 6 এক করে হবে 7 6 5 4 এভাবে যাবে। ঠিক আছে, এই হলো এটার নিয়ম। এখন আমরা দেখো একটা ফ্যাক্টোরিয়াল বের করি, যে কোনো একটা 7 7 বাদ দিলাম, বারবার করে 7 লিখলে বলতে যা 7 7 লিখতে দিলাম 6। এই যে এটা কি করে করব, এটা এরকম অঙ্কতে আছে যে কয় আছে, এটা হলো তোমার ফ্যাক্টোরিয়ালের সাহায্যে মান নির্ণয় করো, ফ্যাক্টোরিয়ালের সাহায্যে এই সহগের মান নির্ণয় করো। তখন আমরা কি লিখবো 6 ফ্যাক্টোরিয়াল, যেহেতু n এই যে n মানে এখানে n কত 6, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। তারপরে লিখবো কি r ফ্যাক্টোরিয়াল, r কত 2। তারপরে কি লিখবো 6 বিয়োগ 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা ঠিক আছে। এখন দেখো এখন 6 এর কিভাবে ভাঙবো, 6 কতটুকু ভাঙবো আরেক লাইন করে নিই তাহলে সুবিধা হবে। প্রথমে একটু বড় করে পরে ছোট করে দিব। এটা কোন আছে 6 এবং 6, এখানে 2 আর এখানে তোমার কত 6 2 কত হলো 4। আচ্ছা এখন দেখো এখানে এখানে ফ্যাক্টোরিয়াল 4 আছে, আমি 6 কে ভাঙতে পারবো কিভাবে বললাম যে 6 5 4 এভাবে ভাঙবো, আরো ভাঙতে পারবো। গোটাটা ভেঙে নিলে গোটাটা তুমি ভেঙে নিতে পারবে, ওইভাবে হবে। আমি যেহেতু দেখতেছি নিচে আমার 4 ফ্যাক্টোরিয়াল আছে, আমি এখানে 4 দিয়ে থামে যাই, ওটা আরো ভাঙা যাবে সমস্যা নাই। তখন আবার এটাকেও ভাঙতে হবে, আমি শর্টই করতেছি একটু। আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিলাম। আচ্ছা আর এখানে 2 এর যদি ভাঙি 2 এর ভাঙলে 2 তারপরে 1 আর এই ফ্যাক্টোরিয়াল 4টা রেখে দিলাম। ফ্যাক্টোরিয়াল 4টা রেখে দেওয়ার উদ্দেশ্য হলো যে উপরে আর নিচে এটা কেটে দেবো, আবার অঙ্কটা সহজ হবে। এছাড়া তুমি যদি মনে করো 6 5 4 3 2 1 লিখলে, এটা 2 এটা 2 এটা 1 লিখলে, তারপরে এখানে 4 এর জায়গায় 4 3 4 3 2 1 লিখতে পারো, সমস্যা নাই। আমি জাস্ট কাটার জন্য এটা রাখলাম। এটা দুটো যদি কেটে যায় তারপরে 5 6 30 আর এটা 2 দিয়ে ভাগ করলে এখানে আসে কত 15। তাহলে দেখো আমরা C6 C2 এর মান পাইলাম 15। এরকম এইখানে এই যে আমি এটা হয়ে গেছে সহগ, এখানে যে কোনো কিছুর যদি মান নির্ণয় করতে চাই তাহলে আমি ধরো আমি এটার মান নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এটার মান নির্ণয় করতে গেলে আমার কি করতে হবে, মানে মান নির্ণয় করার পর মানগুলো জাস্ট এখানে সামনে সামনে বসিয়ে দেবো, তাহলে আমার অঙ্ক শেষ। ধরো আরেকটা উদাহরণ দিই, এই যে এইটার আমি উদাহরণ দিই। এটা কি করব ফ্যাক্টোরিয়াল কত ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল 7, তারপরে ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 7। এই সি তে কি বোঝায় বললাম, সি তে বোঝায় হলো কোফিসিয়েন্ট, আর এই চিহ্নটা হলো ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল ভাঙার নিয়ম হলো যত উপরে ফ্যাক্টোরিয়াল থাকবে ওইটা গুণ আকারে আস্তে আস্তে কমবে। তাহলে আবার আমি 7 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম। এখন আমি 7 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল আর এদিকে হলো 2 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল 2 আর কি। তাহলে আমি সবগুলোই কিন্তু ভাঙিয়ে নিতে পারি। আমি এখানে একটু টেকনিক অবলম্বন করতেছি, অত ভাঙতেছি না। এটা 7 তারপরে 6 তারপরে 5। ঠিক আছে, আমি এখানে 5 ফ্যাক্টোরিয়ালটা নিচে দেখবো, একটু নিচে 5 ফ্যাক্টোরিয়াল পাইছি, এজন্য এটাকে আরো ভাঙাবে 4 3 2 করা যাবে, দরকার নাই। নিচের সাথে কেটে দেবো, নিচের সাথে কেটে দেওয়ার জন্য আমি নিচে এটা 5 লিখে দিলাম। ঠিক আছে, আর এই যে 2, তাহলে 5 5 কেটে গেল। 2 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে কি হবে 2 2 1। তাহলে দেখো 5 ফ্যাক্টোরিয়াল 9 হয়ে গেল। এখানে 2 দিয়ে যদি 6 এ কাটি তাহলে কত হবে 3, তাহলে 3 7 21। তাহলে এগুলোর মানগুলো যে কোনো কিছুর মান এই সূত্র ধরে বসায় আমরা এখানে দিব। ঠিক আছে, এখন দিয়ে দিলে অঙ্ক হয়ে গেল। কিন্তু এখন আমার এই যে ফ্যাক্টোরিয়াল প্রত্যেকটার জন্য এভাবে সূত্র দিয়ে দেওয়া অঙ্ক করা, এটা আমার জন্য শর্ট আপ এবং অঙ্কটাও আমার অনেক বড় হয়ে যাবে। এটা আমি এই নিয়মে করব কখন, যখন আমার এটার মান নির্ণয় করতে দিবে, কয় একটা 2 মার্কের অঙ্ক দিবে, তখন আমি এইভাবে করব। কিন্তু আমি এখন এই নিয়মে করব না। এটা ফ্যাক্টোরিয়াল শেখানো হলো। আমি কি করব, আমার নিয়ম হলো কিছু আমরা জানি যে এটা হলো 7C5, এটা আমি ভাঙবো। আমার নিজস্ব একটা নিয়ম আছে, আমার নিজস্ব নিয়মটা কি খুব সহজ। দেখো এখানে কত পাওয়ার আছে 7, এখানে কত পাওয়ার আছে, এখানে পাওয়ার আছে হলো 5। তাহলে 7 কে ভাঙবো আমি হলো
5 বার, এখানে যা থাকে ততবার পাবো। তাহলে 7 6 5, তারপরে কত 3 4 সরি 4, তারপরে কত 3 1 2 3 4 5 5, এই যে 5 বার ভাঙলাম। এটাকে এখন 5 4 3 2 1, এই যে ভাঙার নিয়ম, এইভাবে ভাঙে কাটাকাটি করে যে উত্তর হবে সেটা। আবার দেখো আরেকটা বলি, 5 3 2, তার মানে কি হলো, এখানে 5 আছে, এখানে কত আছে 2, তাহলে 5 কে এই গুণ আকারে 2 বার ভাঙবো। একবার লিখবো 5, একবার লিখবো 4, আর 2 কে ভাঙবো 2 1। ঠিক আছে, আরো ক্লিয়ার করি, আরো ক্লিয়ার দেখি। 5 3 3, মানে আমি ফ্যাক্টরিয়াল নিয়মে যাব না, তাহলে তো আমার অঙ্ক করতে করতে একটা অঙ্ক করতে আমার 1 ঘন্টা বেশি লেগে যাবে। এই দেখো এখানে 5 আছে, এখানে আছে কত 3 3, তাহলে আমরা এটাকে 3 বার ভাঙবো। 5 4 3, আর এখানে আসবে হলো 3 2 1। একদম সহজ, এখানে কোএফিসিয়েন্টের মান একবার, মানে ওই নিয়মের আমরা সূত্রের মধ্যে যাব না, আমরা জাস্ট এভাবে ভাঙবো। এখানে 7 আছে 5, তাহলে 7 কে 5 বার ভাঙবো। 1 2 3 4 5, তারপরে এখন কেটে দেব। এই যে কেটে দিলাম, এই যে 2 দিয়ে 3 কেটে দিলাম, এখানে 4 4 কেটে দিলাম, 5 5 কেটে দিলাম। তাহলে এইটা হলো কত, যদি ভুল না হয়, কত ভুল না হয় 21। এটা কত হচ্ছে, এটা হচ্ছে 10। এটা কত হচ্ছে, এটাও 10। হ্যাঁ, এইভাবে মান নির্ণয় করে করে এখানে আমরা বসাবো। আমি আশা করি তোমরা এই ফ্যাক্টরিয়ালের নিয়মটা বুঝতে পেরেছো। এইভাবে এখানে বসাবো। আরেকটা জিনিস দেখো, আমাদের অঙ্কে বেশিরভাগই দিচ্ছে যে এখানে আমি দিছি প্রথম পদ x, দ্বিতীয় পদ দিছি y। আমরা আমাদের বেশিরভাগ দিছে এখানে 1 দিয়ে বসে 1 y টু দি পাওয়ার 7টাই যদি করি, তাহলে আমার কি হচ্ছে 7 c 0। x এর পাওয়ার যদি 1 কোটিও দিই, এখানে 7 দেয়া আছে, 1 কোটিও দিই, তার মান হয় 1। তাহলে এখানে 1 এর মাথার উপরে যখন 7 দেব, আর y এর মাথার উপরে কত দিছিলাম 0। প্রথমটা থেকে বোঝাই, কত বোঝানো লাগবে না। তাহলে কি 1 এর মাথার উপর 7 মানে আসলে 1টা না, এখানে 1 এর মাথার উপর 7 মানে 1 পাওয়ার 1, তাহলে মান হচ্ছে 1, আর এটা হচ্ছে 1। তাহলে এটা লিখতে হচ্ছে না, আর এটার মান আসে ফ্যাক্টরিয়াল করলে এটাও 1। এজন্য যেগুলোতে 1 আছে সেগুলোতে কি করতেছে, এরা প্রথম পদ 1 থাকলে অবলীলায় 1 দিয়ে দিচ্ছে। পরের থেকে শুরু করছে n c 1, তারপরে 1 এর যেটা 1 এর পাওয়ার যতই দি 7 দি 6 দি 1 হয়, 1 আর রাখে না, y এর মাথার উপরে এই যে 1, তারপরে n c 2, y হলো 2। এইভাবে মানে 1 যদি থাকে তাহলে আমরা প্রথমটা 1 দেব, দিয়ে যে এইভাবে এখানে যেটা এখানে সেটা, এখানে সেটা এখানে সেটা, দেখবে যে এটার মাথার উপরে এই যে এখানে 1 বসাও, x এর পাওয়ার যদি 1 বসাও, এই x এর জায়গায় যদি 1 বসাও প্রতিস্থাপন করে x, তাহলে দেখবে যে এটা নাই হয়ে যায়। কারণ হলো এখানে আমি 1 যদি দিই, এখানে যদি আমি 1 দিই, এখানে যদি 1 দিই, তাহলে কি হয়, 1 এর পাওয়ার যাই দিই 1ই হয়ে যায়। তাহলে এটা আর লেখার দরকার হচ্ছে না ওটা, এইজন্য এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। n c 3 y 3, n c 4 y 4, n c 5 y 5, এইভাবে চলে আসতেছে। n তো না, সরি, প্রত্যেকবারই n হয়ে যাচ্ছে। এটা হলো 7, এটা হলো 7, মানে n বলে বলে অভ্যস্ত হয়ে n চলে আসতেছে। n এখানে হলো 7 c 6 y 6, 7 c 7 y 7। ঠিক আছে, এখানে তাহলে আর তোমার হলো সমস্যা হচ্ছে না। আর এগুলোর মান, এটার মান 1 হয়, এটার মান, এগুলোর মান আমরা ফ্যাক্টরিয়াল বাইন্ড করব। তো তার আগে দেখো এখানে 7 থাকলে কয়টা পদ, 1 2 3 4 5 6 7 8। এখানে আমি সেদিনকে বলছি যে এখানে যদি ঘাত থাকে যত হবে, ঘাত যদি n হয়, ঘাত n হয়, তাহলে বিস্তৃত হবে n + 1। তো স্টুডেন্ট আজকের মতন এখানেই থাক। তোমরা হলো এখন 10.2 এর যে দ্বিপদী বিস্তৃতি বাইনোমিয়াল উপপাদ্য থিওরেমের সাহায্যে যে দ্বিপদী বিস্তৃতির অঙ্কগুলো আছে, এগুলো বাসায় চেষ্টা করবা। যদি না পারো সেই ক্ষেত্রে তোমরা অঙ্কটা তুলে কমেন্ট বক্সে, ওই ছবি তুলে কমেন্ট বক্সে দিবে, আমি করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকের মতো